কি কুমিরের মতো চোখ বড় বড় করে তখন থেকে তাকিয়ে আছেন? আমাকে কি আপনার বই মনে হচ্ছে যে মনোযোগ দিয়ে পড়ছেন? তুষার তবুও পলকহীন চোখে ওর দিকে তাকিয়ে থাকলো। একটু পর দেয়াল থেকে সরে ও শাহনাজের সামনে গিয়ে বসে ওর চোখে চোখ রেখে বলল, আর একটা পড়ি পাবো আমি, এনে দিবি? শাহনাজ এবার খানিকটা লজ্জা পেল। ইতস্তত করে মাথা নিচু রেখে বলতে লাগলো, আল্লাহ যদি চান তাহলে পাবেন। তুষারও থুতনি ধরে মুখটা ওপরে তুলে বলল, আমি একটা পড়ি চাই, ঠিক তোর মতো। তবে হ্যাঁ, ওকে আমি তোর মতো যেখানে সেখানে পড়ার মতো পুষ্টিহীনতা তো বানাবো না। শাহনাজ কপট রাগ দেখিয়ে তুষারের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে মুখ ফুলিয়ে বসে থাকলো। তা দেখে তুষার সামান্য হেসে ওকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আমার পরিটা দুর্বল হলে তার স্বামীটাও তো দুর্বল। সে তো দুর্বল এই পরির ওপর, তার নাজের ওপর খুব বাজেভাবে দুর্বল। শাহনাজ গলে গেল। তুষার ওর পেটে হাত রেখে বলল, তবে এখানে আপাতত আমাদের বাচ্চা নেই, আছে একটা ভ্রূণ। সেটা ধীরে ধীরে বিভিন্ন রূপ বদল করার পর মানুষের গঠন নেবে, আর সেটা হবে আমাদের বাচ্চা। শাহনাজ শান্ত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলল, জ্ঞানের কথা না বলে আপনার পেটের ভাত হজম হয় না, তাই না? এসব কি আমি জানি না? আপনার যেখানে বলা উচিত আমাদের বাচ্চাটা এখানে থেকে অপেক্ষা করছে আমাদের কাছে আসার জন্য, তা না বলে যত সব ঢঙের আলাপ শুরু করেছে। তুষার হেসে উঠল। পরপর চিন্তিত মুখশ্রীতে বলে উঠল, এই এক মিনিট, আমার না হওয়া পরির ওপরেও যদি কেউ নজর দেয়, আমি যেমন তোর ওপর দিয়েছিলাম তখন? কি আর 4 হাত এক করে দিব ছোটতেই? একদম না। যাত্রার সাথে আমি আমার পরির বিয়ে দেবো ভেবেছিস? তা হচ্ছে না। আমি ওর জন্য কিছু জটিল জটিল টাস্ক সিলেক্ট করে রাখবো। সেগুলোতে পাশ করতে পারলে তবেই আমার পরীকে বিয়ে করতে পারবে ওই বেয়াক্কেল। শাহনাজ কপাল কুঁচকে তুষারের করা অগ্রিম পরিকল্পনাগুলো শুনতে লাগলো। অতঃপর তাতে দাঁত চেপে বলতে লাগলো, ভুলে যাবেন না, আপনার পরই এখনো ভ্রূণ মাত্র। আর আপনি কিনা তার জন্য পাত্র কিভাবে নির্বাচন করবেন সেটাও ঠিক করে ফেলেছেন অলরেডি। আশ্চর্য! বলি, ওটা যদি পটলি না পটলা অথবা বেবি না হবে বেবা হয়, তখন কি করবেন? তুষার মুখটা গম্ভীর করে কিছু সিরিয়াস কথা বলতে যাবে তার আগেই ওর ফোন বেজে উঠল। কোচকানো ভ্রু নিয়ে বউয়ের দিকে তাকিয়ে থেকেই ও বলে উঠল, হ্যাঁ বলুন স্বাধীন ভাই, তবে আমার গুড নিউজটা আগে শুনুন। স্বাধীন ওপাশে কিছু বলল, যেটা শুনে তুষারের মুখে চিন্তার ভাঁজ পড়ে গেল। ও কাটকাট গলায় বলল, আচ্ছা, আমি সাবাস ভাইকে নিয়ে এক্ষুনি পৌঁছাচ্ছি। বলে তুষার ব্যস্ত পায়ে রুম থেকে বেরোতে ধরলে নাজ বলে উঠল, কোথায় যাচ্ছেন আর কি হয়েছে? জরুরি কাজ আছে। আর হ্যাঁ, তুই রুম থেকে বেরোবি না। কোথাও যাওয়ার হলে এখন থেকে আমাকে বলবি। আমি তোকে ধরে ধরে কিংবা কোলে তুলে সেখানে নিয়ে যাব। তবু তুই হাঁটবি না। স্বাধীন নিজের শ্বশুরবাড়ি থেকে খানিকটা দূরে যে পার্ক রয়েছে সেখানে দাঁড়িয়ে অস্থিরভাবে বারবার হাত ঘুরিয়ে রাস্তার দিকে তাকাচ্ছে। কিছুক্ষণের মধ্যে সাবাস আর তুষার এসে গেল। ওদের দিকে এগিয়ে গিয়ে স্বাধীন বলতে লাগলো, সম্পূর্ণ বুঝে গেছো তোমরা কি কি করতে হবে? সাবাস বলে উঠল, না বোঝার কিছুই নেই, যা যা করতে বলেছেন সব বাই টু বাই কমপ্লিট করে ফেলবো। একটু খেয়াল রেখো ভাই, আমি ওর জীবনের রিস্ক সাহস করে নিলেও ওকে হারাতে পারবো না। তুষার স্বাধীনের পিঠ চাপড়ে শান্ত গলায় বলল, তুবা আমাদের বোন, আমরাও এমন কিছু করব না যাতে ওর কোনো রূপ ক্ষতি হয়। স্বাধীন বড় করে একটা শ্বাস নিয়ে বলল, তোমরা রেডি থেকো, পার্ক আর রাস্তাটা আপাতত ফাঁকাই থাকবে। আমি সব ব্যবস্থা করে নিয়েছি। কিছুক্ষণের মধ্যেই আমি তোবাকে এখানে নিয়ে আসবো। স্বাধীন তোবাকে নিয়ে হাঁটতে বের হলো। অন্তত তোবার তাই মনে হয়েছে। হাঁটতে হাঁটতে স্বাধীন তোবাকে ওই পার্কের কাছে নিয়ে আসলো, যেখানে ওর দাদু ওকে প্রায় প্রতিদিন ঘুরতে নিয়ে আসতো। পার্কের কাছাকাছি আসতেই তোবার কদম থেমে গেল। ও অস্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে লাগলো। অস্থির কণ্ঠে বলতে লাগলো, ডাক্তার সাহেব, এখান থেকে চলুন। স্বাধীন নড়ল না। হঠাৎ সামনে একজনকে দেখতেই তোবা ছটফটানি কমিয়ে দিল। একজন বৃদ্ধা লোক ছোট একটা মেয়ে বাচ্চাকে নিয়ে হাসতে হাসতে পার্কে ঘুরে বেড়াচ্ছে। তা দেখে তোবার সারা শরীর কাঁপতে লাগলো। স্বাধীন শক্ত করে নিজের বউয়ের হাতখানা আঁকড়ে ধরল। বৃদ্ধা লোকটা বাচ্চাকে পার্কের সামনে রেখে সামনের আইসক্রিমওয়ালার কাছ থেকে আইসক্রিম কেনার জন্য এগিয়ে আসতে লাগলো। তখনই হঠাৎ একটা ট্রাক এসে লোকটাকে পিষে ফেলে চলে গেল। তোবা চিৎকার করে উঠল। ও
ও স্বাধীনের হাতের বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে জোরে জোরে কাঁদতে কাঁদতে বলল, দাদু দাদু, তোমার কিছু হতে পারে না। স্বাধীন গিয়ে পেছন থেকে বউকে আটকে ধরে শান্ত স্বরে বলতে লাগলো, কিচ্ছু হয়নি বউ, কিচ্ছু হয়নি, তুমি শান্ত থাকো। তোবা জোরে জোরে কাঁদতে লাগলো। আশ্চর্যজনক হলেও সত্যি যে তোবা ট্রাকের আওয়াজ শোনার পর আজ দাদুর রূপ ধারণ করলো না, বরং পাগলের মতো কাঁদছেও। ট্রাকের নিচে যেটা পড়েছে সেটা একটা পুতুল ছিল। বৃদ্ধের রূপ ধারণ করার সাবাস ট্রাক আসার আগেই সরে গিয়েছিল। বাচ্চাটা ছিল বীর, যাকে বারিশে থেকে ভাড়া করে এনে মেয়ের পোশাক পরিয়ে দেওয়া হয়েছিল। আর আইসক্রিমওয়ালা আমাদের ভেবলির স্বামী। সবাই যে যার কস্টিউম পরে তোবার দিকে এগিয়ে আসলো। তোবার কান্না এখন কিছুটা কমেছে। ওকে হাসানোর জন্য সাবাস বলে উঠল, দেখ পাল, আমাকে বুড়ো বানিয়ে দিয়েছে তোর ভাদেমা স্বামী। বীর ওর কথার প্রেক্ষিতে বলে উঠল। ওর কথা শুনে ক্রন্দনরত অবস্থাতেই তুবা হেসে ফেলল। তুষারের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, তোর কোনো কিছু অভিযোগ নেই? না রে, বরং ধন্যবাদ দিতে চাই, কারণ নতুন এক অভিজ্ঞতা হলো। আইসক্রিমওয়ালা সাজতে ভালোই লেগেছে। সাবাস বলে উঠল। আমার ভাগ্নের বাবাকে আইসক্রিমওয়ালা বানাতে চাস? তোবার সাথে অবাক হয়ে ওদের দিকে তাকালো। তা দেখে সাবাস বলে উঠল। আমরা দুজনে প্রেগন্যান্ট। সবাই আহম্মক হয়ে ওদের দিকে তাকালো। সাবাস কপাল চাপড়ে বলল, বলতে চাচ্ছি আমাদের বউরা প্রেগন্যান্ট। তোবা ক্ষণকাল চুপ থেকে স্বাধীনের দিকে তাকিয়ে বলল, আমি তো এখন সুস্থ হয়ে গেছি, তাই না ডাক্তার সাহেব? তোবার কথার মানে বুঝতে পেরে স্বাধীন বাঁকা হাসলো, আর বাকিরা না শোনার ভান করে থাকলো। একটু পর তোবা আফসোস করে বলতে লাগলো, সুস্থ হওয়া শুধু একটাই কষ্ট হচ্ছে, আর সেটা হচ্ছে ওই দাঁতের শেড পড়া সুন্দরী বুড়িটার সাথে আমি প্রেম করতে পারবো না। ছে! সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে শায়নাজের নীরের শরীর আরও বেশি দুর্বল হয়ে পড়েছে। কিছু খেতে পারছে না ঠিকমতো। খাবারের গন্ধ নাকে আসার সাথেই বমি পায় ওদের। পরিবারের সবাই ওদের খুব খেয়াল রাখছে। প্রতিদিন বিকালবেলা ওরা দুজন হাঁটাহাঁটি করে, আর বাকিটা সময় শুধু রেস্ট নেয়। তুষার ক্লান্ত শরীরে রুমে এসে প্রবেশ করলো। নিজের নাজের ফ্যাকাশে মুখখানা দেখতে ওর সব ক্লান্তি দূর হয়ে সারা শরীর চনমনে হয়ে উঠল। সোজা বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে বউয়ের সম্মুখে বসলো। মাথার এলোমেলো চুলগুলো সুন্দর করে আঁচড়ে দিয়ে খোপা করে দিল। তারপর ওর দুই গালে আলতো করে হাত রেখে বলল, ভীষণ কষ্ট হচ্ছে তাই না নাচ? শায়নাজ শুকনো হেসে মৃদু কণ্ঠে বলল, কিন্তু সমস্যা নেই। তুষার শায়নাজকে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আর শুধু কয়েক মাস, তারপর তোর আর কোনো কষ্ট থাকবে না নাচ। আমাদের বাচ্চাকে আমি সামলাবো, সাথে বাচ্চার মাম্মাকেও। ততক্ষণ পর্যন্ত আমার বাচ্চাটার একটু খেয়াল রাখ, জাস্ট একটু। শায়নাজ তুষারের প্রশস্ত বুকের মাঝে লুকিয়ে ফেলল নিজেকে। এই যে এত কষ্ট হচ্ছে, সেই সব কষ্ট এক মুহূর্তেই হারিয়ে যায় এই বুকে আশ্রয় নিলে। এই বুকের মালিকের মুখ মিশ্রিত দুটো মিষ্টি মিষ্টি কথা শুনলে। অনেকক্ষণ পর তুষারের বুক থেকে মুখ তুলে শায়নাজ বলতে লাগলো, আপনি এখনো খাননি? চলুন খাবেন। তুষার শায়নাজের গালে চুমু খেয়ে বলল, আমি আমার মাম্মার হাতে খেতে যাচ্ছি, আর তুই আমার বাচ্চার মাম্মাকে একটু ঘুমোতে দে। তুষার আরও একবার শায়নাজের কপালে চুম্বন করে নিচে চলে গেল। ওর গমন পথের দিকে তাকিয়ে নাচ সামান্য হেসে নিজের পেটে হাত দিল। এখন একজনকে অনুভব করতে পারে ও, তবে সে খুবই শান্ত, একদম নিজের বাবার মতো। মাঝরাতে নীরের ঘুম ভেঙে গেল শরীরের অস্বস্তির জন্য। অনেক যন্ত্রণা হয় ওর, তাই বেশিরভাগ রাতেই ঠিকমতো ঘুমাতে পারে না। অসহ্য যন্ত্রণায় নীর ছটফট করতে লাগলো। এতে করে সাবাসের ঘুম হালকা হয়ে শেষে ভেঙে গেল। নীরের অবস্থা দেখে ও নীরকে সাইড থেকে জড়িয়ে ধরে শান্ত স্বরে বলতে লাগলো, আবার যন্ত্রণা হচ্ছে নাকি? নীর ক্রন্দনরত কণ্ঠে বলল। সাবাস নীরকে নিজের সাথে আরো মিশিয়ে নিয়ে বলল, তোকে যন্ত্রণা দেওয়ার শাস্তি আমি ওই পোর্টলার থেকে কড়াই কন্টায় নিব। আবার পরকালে কি হিসাবও নিতে পারে, ঠিক বলতে পারছি না, দেখি কি করে। নীর সামান্য হেসে ফেলে বলল, আমার বাচ্চার থেকে দূরে থাকবেন। সাবাস নীরের মাথায় চুমু খেয়ে বলল, সমস্যা নেই, দূরেই থাকবো, বলতে চায় না। নীর হেসে উঠে বলল, সে তো বটেই, তার পাশাপাশি বাদাম খাওয়া শেখাবেন না বলে দিলাম। বাদামে কি সমস্যা? বাদামে জানিস কত উপকার।
এক একটা দানা আমার এক বালতি সমান এনার্জি বৃদ্ধি করে। আমাদের বাচ্চাও বালতি বালতি এনার্জি অধিকারী হবে। নীর হাসতে পারল না, কারণ ওরা আবারও পেটে গিয়ে অসহ্য রকম যন্ত্রণা করছে। ব্যথার চোটেও কেঁদে ফেলল। তা দেখে শাহবাজ ওকে আরও একটু নিজের সাথে মিশিয়ে নিয়ে অস্থির কণ্ঠে বলতে লাগলো, আমি আর বাচ্চা নেব না নাকি? তোর যন্ত্রণা সহ্য করা আমার পক্ষে সম্ভব না। আমি আর বাচ্চা চাই না, আমি শুধু তোকে চাই। নীর চুপ করে থাকলো। শাহবাজের করা বাচ্চা ওকে ওর ব্যথা ভুলিয়ে দিল। আর শাহবাজ পাগলামি করে বারবার বলতে লাগলো, আমি আর বাচ্চা চাই না নাকি? বেশ কিছু সময় কেটে গেছে। যে কোনো দিন হাসান বিলায় দুটো নতুন অতিথি পদার্পণ করতে পারে। সিনু আর তানিয়া অলরেডি কাঁথা সেলাই করা শুরু করে দিয়েছে। সাজিদ মেহমেদ খেলনার কাপড় চোপড় কিনে এনেছে বহু আগে। আজ আবার মেহমেদ কিছু চিপস, আইসক্রিম, পেস্ট্রি, চকলেট, কেক বলতে গেলে অনেকগুলো বাড়তি খাবার কিনে এনে টেবিলের ওপর রেখে পড়ল। হোয়াট এভার, এগুলো খাবে আমার নাতি নাতনিরা। ওরা আমার সাথে বসে বসে এসব খাবে। মেহমেদ নিজের পেছন থেকে আর একটা প্যাকেট বের করে সেটা খুলে ব্যাডমিন্টন বের করে বলতে লাগলো, সামনেই শীতকাল আসছে, হোয়াট এভার, ওদের সাথে আমি ব্যাডমিন্টন খেলবো। নীরের শাহনাজ আহম্মক হয়ে মেহমেদের উৎফুল্ল কণ্ঠে বলা কথাগুলো শুনতে লাগলো আর টেবিলের ওপর রাখা জিনিসগুলো দেখতে লাগলো। নীর আস্তে করে শাহনাজকে বলতে লাগলো, এত কিছু যখন রেডি করে রেখেছে তাহলে ওদের বিয়ের ব্যবস্থাটাও করে ফেলুক। কি বলিস সেজু? শাহনাজও কণ্ঠটা খাটো করে বলল, তাই তো। আর হ্যাঁ, পাত্র কিংবা পাত্রও রেডি করে রাখা উচিত বলে আমি মনে করি। কথাগুলো সিরিয়াস মুখে বলার পর একে অপরের দিকে তাকিয়ে ওরা হাসতে লাগলো, তাও আবার জোরে জোরে। মেহমেদ ওদের হাসির কারণ না বুঝে ব্রুকুচকে ওদের দিকে তাকিয়ে থাকলো। হাসতে হাসতে হঠাৎ নীর পেট চেপে ধরে ওর চোখ মুখ কুচকে ফেলল। ওর মুখটা ধীরে ধীরে ব্যথায় নীলবর্ণ ধারণ করতে লাগলো। ওর অবস্থা দেখে শায়না চিন্তিত স্বরে বলল, কি? কি? সেটাই তো, কি? নীর চোখ মুখ কুচকে বলল, কি হে? ওরে আহাম্মু, কি সব কি করছিস? মানে বলতে চাচ্ছি, এমন করছিস কেন? নীর ব্যথার কথা ক্ষণিকের জন্য ভুলে গিয়ে গম্ভীর মুখে কাটকাট গলায় বলে উঠল, আমার পোটলা বিয়ের কথা শুনে খুশিতে ক্যালক্যালা হয়ে গেছে, তাই এখনই পৃথিবীতে ল্যান্ড করতে চাচ্ছে। শায়না চোখ বড় বড় করে বলল, তার মানে সময় হয়েছে তোর? নীর দাঁতে দাঁত চেপে বলল, না রে, সময় হয়নি, তবে টাইম হয়েছে। শায়না চুপ করে বসে থাকলো। মেহমেদ ওদের হাসির কারণ না বোঝায় বাগানে চলে গিয়েছিল। ওকে চুপ থাকতে দেখে নীর পেটে হাত চেপে রেখে খেকিয়ে উঠে বলল, বেয়াদবের বেয়াদব, এখানে বসে না থেকে সবাইকে গিয়ে ডেকে আন, আমি সহ্য করতে পারছি না। শাহনাজের হুঁশ ফিরল। ও তাড়াহুড়ো করে উঠতে গিয়ে হঠাৎ পেটে ব্যথা পেয়ে আর্তনাদ করে উঠল। ওকে চিৎকার করতে দেখে নীর ভ্রুকুচকে বলল, তোর আবার কি হলো? শাহনাজ পেট চেপে ধরে চোখ মুখ কুচকে বলতে লাগলো, বিয়ের কথা তো শুধু তোর পোটলার করা হচ্ছিল না, আমার পোটলার বিয়ের কথাও চলছিল। তাই এই বাবাজিও খুশিতে গদগদ হয়ে পৃথিবীতে আসার বন্দোবস্ত করছে। নীর আতঙ্কিত চোখে ওর দিকে তাকিয়ে বলল, এবার কি হবে? সবাইকে কে ডেকে আনবে? কি আবার, আমাদের বাসের মতো গলাটা আছে না? ইশারা বুঝতে পেরে নীর চিৎকার করতে লাগলো, সাথে শাহনাজও। ওদের চিৎকার শুনে বাগান থেকে সিনু, তানিয়া, মেহমেদ ছুটে আসলো। ওদের দুজনের অবস্থা দেখে ওরা সবাই ঘাবড়ে গেল। চিন্তিত হয়ে বলতে লাগলো, কি হয়েছে তোমাদের? নীর আর শাহনাজ একযোগে গর্জন করে বলল, ওরা আসছে। বয়স্ক পার্টি অবাক হয়ে বলল, কারা? নীর আর শাহনাজ অগ্নিদৃষ্টিতে ওদের তিনজনের দিকে তাকাতেই ওরা পুরো ব্যাপারটা বুঝতে পারল। কিন্তু সাহায্য করার বদলে ওরা পুরো ঘরময় পায়চারি করতে লাগলো। সিনু বলতে লাগলো, এখনো তো কাঁথা সেলাই করাই সম্পূর্ণ হয়নি। মেহমেদ সিনুর কথা টেনে নিয়ে বলল, তুমি কাঁথার কথা বলছো ভাবি? হোয়াট এভার, আমি এখনো খেলার গ্রাউন্ড বানাইনি। কোথায় খেলবো ব্যাডমিন্টন? তানিয়া ওদের থামিয়ে দিয়ে বলল, এই থামো, এখন এসব বলার সময়? নীর আর শাহনাজ আহম্মক হয়ে ওদের দিকে তাকিয়েছিল। তানিয়ার কথা শুনে ওরা খানিকটা স্বস্তি পেল। এবার হয়তো ওদের দিকে নজর দেবে। কিন্তু সেগুড়ে বালি। তানিয়া বলে উঠল, আমরা এখন ওদের দুজনের কি করব সেটা তো বলো নাকি? ওরা দুজনে সহ্য করতে পারল না। গায়ের সব শক্তি খরচ করে চিৎকার করে বলল, আমাদের আগে হাসপাতালে নিয়ে যাও বোকার দল।
ওরা তিনজন চকিতে রাগে রক্তিম হয়ে ব্যথায় কাতরাতে থাকা নীরা শাহনাজের দিকে তাকিয়ে ঢোক গিলল। তারপর ব্যতিব্যস্ত হয়ে ওদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে লাগলো। খবর পাওয়ার সাথে সাথেই সাবাস ব্যবসার মুখে মনে মনে লাথি মেরে হাসপাতালে ছুটে এসেছে। এক এক করে একটু দূরে দাঁড়িয়ে থাকা সবার মুখ দেখার পর ও ওটির সামনে গিয়ে দাঁড়িয়ে ভেতরে উকিঝুঁকি দিতে লাগলো আর বলতে লাগলো, আশ্চর্য, ভিতরে একটা টাকলা মানুষকে দেখতে পাচ্ছি কেন? আমার বউয়ের মাথায় আবার কবে খেলে স্টেডিয়াম বানানো হলো? নাভিন গলা খাকারি দিয়ে ওর পেছনে গিয়ে বলল, বাবা, ওটা আইসিইউ। ওখানে অন্য একজন বৃদ্ধের অপারেশন চলছে। আমার মেয়ে মানে তোমার বউয়ের মাথায় কোনো সিক্রেট স্টেডিয়াম বানাইনি আমি। সাবাস রুমের উপরে লেখাটা দেখে খানিকটা লজ্জা পেয়ে গেল, তবে প্রবেশ করলো না। সাবাস নাভিনের দিকে তাকিয়ে ভাব নিয়ে বলল, আমি শুরু থেকে জানতাম। আসলে টেনশনটা একটু কমানোর জন্য নাটক করছিলাম। নাভিন কিছু বলল না, উল্টো ঘুরে অন্যদিকে যেতে লাগলো যেখানে সবাই দাঁড়িয়ে আছে। সাবাস সকলের অগোচরে স্বস্তির নিঃশ্বাস ফেলে ধীর পায়ে সেদিকে এগিয়ে গেল। ওর কানে নীরের বিভিন্ন আর্তনাদ ভেসে আসছে, যেটা সহ্য করতে পারছে না সাবাস। ও কান চেপে ধরে চুপ করে বসে থাকলো। ওর পা দুটো থরথর করে কাঁপছে। ওর অবস্থা দেখে নাভিন ওকে কিছু সান্ত্বনামূলক কথা বলতে যাবে, তার আগেই কারো দৌড়ে আসার শব্দে ও সামনে তাকালো। অবশ্য শুধু নাভিন না, সকলেই সেই দিকে তাকালো। তুষার হাঁপাতে হাঁপাতে দৌড়ে দৌড়ে আসতে লাগলো ওদের দিকে। তবে সবাইকে চরম অবাক করে দিয়ে ও পা পিছলে ওটি রুমের সামনে এসে ধপাস করে পড়ে গেল। সবাই হতভম্ব হয়ে ওর দিকে তাকিয়ে থাকলো। তুষার তড়াক করে উঠে দাঁড়িয়ে গলা খাকারি দিয়ে বলল, একটু চেক করে দেখলাম মেঝেটা কেমন শক্তিশালী আর নরম। দেখলাম আমার বউকে কেমন কোয়ালিটি হাসপাতালে নিয়ে এসেছো তোমরা। অন্য কিছু ভাবার প্রয়োজন নেই। সবাই এত টেনশনের মধ্যেও বহু কষ্টে হাসি আটকে বলল, আচ্ছা বুঝেছি। তুষার আবারও বলতে লাগলো, উল্টো পাল্টা ভাবার দরকার নেই বলে দিলাম। আমরা কিছু ভাবিনি। তুষার সাবাসের পাশে গিয়ে বসলো। ওর দিকে তাকিয়ে সাবাস বলতে লাগলো, নাইস লজিক। আমি জাস্ট অল্প একটু আগে আমার একটা লজিক শুনিয়েছি সবাইকে। গুড ব্রো। গুড টু ব্রো। কথা বন্ধ করে দুজনে বসে বসে চিন্তায় অস্থির হতে লাগলো। অন্যদিকে তুবা নিজের পেটে হাত রেখে ভূত দেখার মতো মুখের এক্সপ্রেশন বানিয়ে ওটি রুমের দিকে তাকিয়ে আছে। ও 3 মাসের প্রেগনেন্ট। ওর অবস্থা আর চোখে খেয়াল করে স্বাধীন বিড়বিড় করে বলতে লাগলো, এটাকে হাসপাতালে আসার অনুমতি দিয়েছে কে? অবশ্য শুধু এ কেন, এর পাগল ভাই দুটোকেও বা আসার অনুমতি দিল কে? নিজের ভুল স্বীকার না করে এরা কি সব আলতু ফালতু লজিক দেখাচ্ছে। ছে, যত দিন যাচ্ছে তত লজিকের মান সম্মান শেষ করে ফেলছে এই দুনিয়ার আতপাগল মানুষগুলো। রুদ্ধশ্বাস সময়টা যেন শেষই হতে যাচ্ছে না। তুষার আর সাবাস অস্থির হয়ে উঠেছে, বারবার ওটি রুমের সামনে ছুটে চলে যাচ্ছে। অন্যদিকে তুবার অবস্থা বেগতিক, থরথর করে কাঁপছে বেঞ্চে বসে। এর জন্য সবার চোখ রাঙানির শিকার হতে হয়েছে বেচারা স্বাধীনকে। শেষে তুবার হাত ধরে স্বাধীন ওকে হাসপাতাল থেকে বাইরে নিয়ে গেল। তুবা এখনো ক্ষণে ক্ষণে কাঁপছে। স্বাধীন শক্ত করে ওর হাতটা ধরে হাসপাতালের সম্মুখের একটা বেঞ্চে এসে বসে পড়ল। দূরের সবুজ গাছগাছালির থেকে একটু পরপর পাখির কিচিরমিচির আওয়াজ ভেসে আসছে, সাথে প্রকৃতির শিরশিরে নির্মল বাতাস এসে ওদের হৃদয়ে এক প্রকার প্রশান্তির ছোঁয়া দিয়ে যাচ্ছে। ক্ষণকাল বাদে তুবা কম্পিত কণ্ঠে বলতে লাগলো, আমি যদি ডেলিভারির সময় মরে যাই তখন আমাদের বাচ্চার কি হবে ডাক্তার সাহেব? স্বাধীন তুবার দিকে ঘুরে ওর দুগালে আলতো করে চেপে ধরে বলল, এসব কেমন কথা বলছো তোবা? আল্লাহর উপর কি তোমার ভরসা নেই? এতটা বিরূপ চিন্তা ভাবনা তুমি কিভাবে করতে পারছো? তুবা নিজের পেটে হাত রেখে বলল, ওদের অবস্থা দেখে আমার ভীষণ ভয় করছে ডাক্তার সাহেব। স্বাধীন লম্বা করে একটা শ্বাস নিয়ে শান্ত গলায় বলতে লাগলো, ওদের কিছুই হবে না, শুধু নতুন দুটো সদস্য যোগ হবে, এই যা। আর না তোমার কিছু হবে। তুবা তবুও অস্থির হয়ে আছে। স্বাধীন পুনরায় বলতে শুরু করলো, জানো তোবা, আল্লাহ নারীদের এক অসীম সহ্য ক্ষমতা দিয়েছেন। তারাই লেবার পেন সহ্য করার ক্ষমতা নিয়েই জন্মেছে। মজার ব্যাপার, এটা সহ্য করা আমাদের মতো শক্তপোক্ত ছেলেদের পক্ষে অসম্ভব। নয়তো আমরাও তো প্রেগনেন্ট হতে পারতাম, তাই না? শেষের কথাটা শুনে তুবা হেসে ফেলল। স্বাধীন পুনরায় বলতে শুরু করলো, মায়ের মর্যাদা সেজন্য এত বেশি দিয়েছেন আল্লাহ। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত এমনি এমনি কিন্তু দেননি তিনি।
একটা বাচ্চার মা ঠিক কতটা মর্যাদাপূর্ণ হতে পারে তা আল্লাহ আমাদের জীবনের প্রতিটা পদে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেন। তোবার মন শান্ত হয়ে গেল, শরীরে অন্যরকম একটা শক্তি এসে গেল, নিজেকে খুবই স্পেশাল মনে হতে লাগলো ওর। ওকে কনফিডেন্ট করতে পেরে স্বাধীন মনে মনে নিজেকে বাহবা দিতে ভুলল না। একটু পরও তোবার হাত ধরে বলল, চলো তোমাকে শেষবারের মতো একটা আইসক্রিম খাওয়াই, তারপর আমাদের বাচ্চা বড় হওয়ার পর খেতে পারবে। তোবা উচ্ছ্বাসিত হয়ে বলল, তাহলে একটা না 3টা খাবো। না, একটা খাবে, বেশি লোভ করা ভালো না বউ। আমি 3টা খাবো মানে 3টাই খাবো, বুঝেছেন? স্বাধীন হতাশ শ্বাস ফেলে বলতে লাগলো, এজন্যই বলে বাঙালিকে বসতে দিলে ওরা শুইতে চায়। তোবা মুখ ভেঙচি কেটে বলতে লাগলো, তার পাশাপাশি নাকও ফাটিয়ে দিতে পারে বাঙালিরা। মাইন্ডেড। দ্রুত চলুন খেয়ে আসি। আমি নতুন সদস্যদের সবার আগে স্বাগত জানাতে চাই, ওকে? হঠাৎ কান ঝালাপাড়া করে দেওয়া রিনরিনে আওয়াজের কান্নাস্বর ভেসে আসতেই করিডোরের প্রত্যেকটা মানুষ ক্যাঙ্গারুর মতো চকিতে সোজা হয়ে দাঁড়ালো। ওটি রুমের দরজা খুলে যেতেই সাবাস আর তুষার তড়াক করে সেদিকে ছুটে গেল। নার্সের হাতে একটা ছোট্ট ফুলকে দেখা যাচ্ছে। সাবাস আর তুষার একযোগে বলল, কার বাচ্চা? নার্সটা মুচকি হেসে বলল, মেয়ে বাচ্চা। তুষার উৎফুল্ল হয়ে বলল, তাহলে এটা আমার? সাবাস ভ্রু কুচকে বলল, তোর মানে কি? আমারও তো হতে পারে। আমি জানি আমার মেয়ে হবে, এটা আমার বাচ্চা। সাবাস আর তুষারের মধ্যে সামান্য কথা কাটাকাটি শুরু হয়ে গেল। নার্সটা ওদেরকে থামিয়ে দিয়ে বলল, শেখ শেহনাজ হাসানের বাচ্চা এটা। তুষার গর্বের হাসি হেসে বলল, দেখলি তো, আমি ঠিক বলেছি। বলেই তুষার নিজের মেয়েকে নিতে যাবে, তার আগে কোত্থেকে মেহমেদ এসে বাচ্চাটাকে ছো মেরে নিয়ে গিয়ে বলতে লাগলো, হোয়াট এভার, যার বাচ্চাই হোক না কেন, এটা আমাদের পরিবারের নতুন সদস্য, তো আমরাই নিলাম। মেহমেদের আশেপাশে সবাই ভিড় জমিয়ে বাচ্চাটাকে দেখতে লাগলো। ওদিকে বান্দরের মুখের ভেতর থেকে অর্ধেক খাওয়া কলা বের করে নিয়ে গেলে বান্দরের মুখ যেমন হয় তেমন মুখ করে তুষার সেদিকে তাকিয়ে আছে। আর সাবাস আফসোস করে বলতে লাগলো, আশ্চর্য, বাবা হওয়ার আগে মামা হয়ে গেলাম। তুষার চকিতে ওর দিকে তাকিয়ে বলল, মামা না, বল চাচা। চুপ কর পাল, আমি তোকে চিনি না। ও আমার ছোট্ট সেজুর অন্য রূপ। তুষার ভ্রু কুচকে ওর দিকে তাকিয়ে থাকলো, কিছু বলল না। সাবাস পুনরায় আফসোস করে বলতে লাগলো, আগে বিয়ে হলো আমার, আর আগে বাচ্চার বাপ হলো তুষার। এ কেমন নিয়ম? আশ্চর্য। ওর আফসোসের মাঝে আর একটা বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসলো। তবে এর কান্নার আওয়াজে সবাই কান চেপে ধরতে বাধ্য হলো, এতটাই জোরে কাঁদছে এই বাচ্চা। নার্সটা বাচ্চাটাকে এনে বলতে লাগলো, নিন আপনার বাচ্চা। ও বড় হয়ে মনে হয় মাস্তান হবে। আমাদের ডাক্তার ম্যাডামের গালে অনেক জোরে একটা লাথি মেরেছে। সবাই হেসে ফেলল, কিন্তু কান চেপে ধরে, কারণ সাবাসের ছেলের কান্না এখনো থামেনি। সাবাসের সামনে থেকে বাচ্চাকে ছো মেরে নিয়ে গেল মেহমেদ, কিন্তু কেউই কান্না থামাতে পারছে না। এক এক করে সবাই চেষ্টা করলো, কিন্তু কেউ পারল না। স্বাধীন নিজের চশমার থিওরি, আয়েশার নিজের পড়াশোনার থিওরি, মেহমেদ নিজের ব্রয়লার মুরগির থিওরি শুনিয়েও ওর কান্না থামাতে পারেনি। শেষে ক্লান্ত হয়ে মেহমেদ বাচ্চাকে এনে সাবাসের কোলে দিয়ে বলল, নে বাবা, হোয়াট এভার, তোর বাচ্চা তুই সামলা বাপ। সাবাস কান্না করতে করতে লাল রং ধারণ করা বাচ্চাটাকে কোলে তুলে ওর হাত পা ছুটতে ছুটতে কান্না করার স্টাইলের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, পৃথিবীতে এসে ওর বউকে কেন দেখতে পেল না টাইপ কান্না করছে আহাম্মকটা। বলি তো, ওর বউ এখনো জন্মেনি। বাচ্চা তো বউ কেঁদে চলেছে। সাবাস এবার রাগ সামলাতে না পেরে খানিকটা ধমক দিয়ে বলল, এই বেড়া চুপ, আর একবার টোয়া করলে বিয়ে দেব না বলে দিলাম। সবাইকে অবাক করে দিয়ে ও কান্না থামিয়ে দিল। ওর কান্না থামাতে দেখে সাবাস বলল, গুড, এইভাবে চুপ করে থাকো। সবাই আহম্মক হয়ে সাবাসের দিকে তাকিয়ে থাকলো। এটাই হয়তো প্রথম বাচ্চা যে পৃথিবীতে আসা 3 মিনিটের মধ্যে বাবার ধমক খেলো। এই সুযোগে তুষার হুট করে সিনুর কোল থেকে নিজের মেয়েকে ছিনিয়ে নিয়ে পাশের একটা ফাঁকা রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। এমন ঘটনায় সিনু কপাল কুঁচকে বলল, এটা কি হলো তুষার? তুষার দরজার ওপাশ থেকে বলতে লাগলো, টিট ফর ট্যাট বড়মা। আমার থেকে আমার মেয়েকে যেভাবে ছিনিয়ে নেওয়া হয়েছিল, ঠিক সেভাবে আমিও ছিনিয়ে নিলাম। দুটো বাচ্চাই হাত ফসকে বেরিয়ে যাওয়ায় সবাই গালে হাত দিয়ে বেঞ্চে বসে দীর্ঘশ্বাস ফেলতে লাগলো।
দুই নতুন সদস্যের কানের কাছে মিহিস্বরে আজান দিল তাদের বাবারা। নামকরণ না হয় মায়েদের সাথে করা যাবে। হাসপাতাল থেকে রিলিজ পাওয়ার 2 সপ্তাহ পেরিয়ে গেছে, অথচ নাম এখনো রাখেনি ওরা। এই কয়েকটা দিন টোনাটুনি নামে কাজ সেরেছে সবাই। সাবাস আর নীরের ছেলে টোনা, আর তুষার আর শাহনাজের মেয়ে টুনি। তুষার নিজের মেয়ের প্রয়োজনীয় কাপড় ব্যালকনিতে মেলে দিয়ে বাথরুমে চলে গেল হাত স্যানিটাইজ করার জন্য। তারপর শাহনাজের কোলে থাকা নিজের মেয়েটাকে কোলে তুলে নিয়ে মেয়ের কপালে চুমু খেয়ে বলল, আমার পরিটা কি মাম্মাকে কোনোরূপ কষ্ট দিয়েছে আমার অনুপস্থিতিতে? মেয়ের হয়ে শাহনাজ উত্তর দিল, কষ্ট দেয়নি, বরং স্বস্তি দিয়েছে মন ভরে। তুষার মেয়েকে এলোপাথারি চুমু খেলো। অতঃপর বউয়ের সামনে এসে বলতে লাগলো, কত আর টুনি বলে ডাকবে বলতো? আমি ওদের মেয়ের নাম ঠিক করে ফেলেছি নাচ। আমার দেওয়া নামটা বিনা দ্বিধায় মেনে নিবি প্লিজ। শাহনাজ ব্যস্ত হয়ে বলতে লাগলো, রিকোয়েস্ট করে বলছেন কেন? আপনি জানা রাখতে চাইবেন, সেটাই হবে আমাদের মেয়ের নাম। তুষার মিষ্টি করে হেসে বলল, বাবা মাম্মার নামের সমন্বয়ে একটা নাম বের করেছি, মেহমতের মেয়ে, তানিয়া নিয়া। এই হলো মেহনিয়া, আমাদের শেখ মেহনিয়া হাসান। শাহনাজ উচ্ছ্বাসিত হয়ে দুগালে হাত চাপা দিয়ে বলল, এত সুন্দর নাম ভেবেছেন, অথচ আমাকে একবারও বলেননি। এটা বেস্ট নাম, আপনি আসলেই বেস্ট, সব দিক থেকেই বেস্ট। নীর ছেলেকে কোলে করে ব্যালকনিতে পায়চারি করে চলেছে অনেকক্ষণ থেকে। পায়চারি করার পাশাপাশি ছেলের সাথে নানান রকম অঙ্গভঙ্গি করে কথাবার্তা বলে চলেছে। সাবাস ব্যবসা সংক্রান্ত কিছু পেপারস চেক করছে মনোযোগ দিয়ে। অত্যন্ত দ্রুততার সহিত কাজ শেষ করে ও লম্বা লম্বা পা ফেলে ব্যালকনিতে গিয়ে নীরকে উদ্দেশ্য করে বলল, দাঁড়া। নীর পায়চারি থামিয়ে ভ্রু কুচকে ওর দিকে তাকিয়ে বলল, কেন, কি হয়েছে? নড়বি না। কথাটা বলে সাবাস ছেলেকে কোলে নিয়ে বলল, তুই এখানে দাঁড়িয়ে থাক, এক চুলও দিক সেদিক যাবি না। ততক্ষণে এই টোনাকে আমি ওর আসল জায়গায় রেখে আসছে। সাবাস রুমের ভিতরে চলে গেল। নীর ওইখানে দাঁড়িয়ে থেকে বলতে লাগলো, ও টোনা না, ভুলে যাবেন না আমার ছেলের নাম আমি নাইম রেখেছি, শেখ নাইম হাসান। ওর কথাকে পাত্তা না দিয়ে সাবাস নাইমকে দোলনায় রেখে পুনরায় ব্যালকনিতে চলে গেল। তারপর নীরকে 5 কোলে করে তুলে বলতে লাগলো, তুই এখনো পুরোপুরি সুস্থ হস নি, এভাবে চলাফেরা না করে মাঝে মাঝে একটু শুয়ে থাকতে পারিস না? কিন্তু আমাদের ছেলেকেও তো সামলাতে হবে নাকি? সেওকে সামলানোর জন্য আমি আছি, তুই আমার বউয়ের খেয়াল রাখ প্লিজ। নীর এক দৃষ্টিতে সাবাসের দিকে তাকিয়ে থাকলো। এই লোকটা ওর মাত্রাতিরিক্ত খেয়াল রাখে, আগে থেকেই রাখতো, কিন্তু প্রেগন্যান্সির সময় থেকে এখন পর্যন্ত সেই খেয়াল রাখার মাত্রা বেড়েই চলেছে। নীরের এটা খুব ভালো লাগে। অবশ্য মাঝে মাঝে বিরক্ত হয়ে সাবাসের মাথাও ফাটিয়ে দিতে মন চায়। সাবাস নীরকে বিছানায় শুয়ে দিয়ে কিছু ফলমূল এনে ওর হাতে ধরিয়ে দিয়ে বলল, শুয়ে শুয়ে এগুলো খা, আমি টোনাকে নিয়ে বাইরে যাচ্ছি। নীর চোখ মুখ কুচকে খেকিয়ে উঠে বলল, খবরদার টোনা বলবেন না ওকে, নয়তো আপনাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিব। সাবাস শুনেও না শোনার ভান করে নাইমকে নিয়ে বাইরে চলে গেল। ড্রয়িং রুমে আসতেই দেখলো আরিফ গুটি গুটি পায়ে হেঁটে বেড়াচ্ছে। ও বেশ কিছুদিন থেকে হাঁটা শিখেছে, অবশ্য নিউটনের সূত্রও শিখেছে। 2 দিনের জন্য আয়েশা বেড়াতে এসেছে। বাড়ির বউ বাচ্চা ছাড়া থাকতে পারে না বিধায় বেশি আসে না আয়েশা। সাবাস আলিফের গাল টেনে বলল, কি মামু, তোমার শাকচুনি মামাটা কোথায়? আয়েশা কিচেন থেকে এসে দাঁতে দাঁত চেপে বলল, বাবা, তোমার কয়লার খনিতে কাজ করা নিয়মিত কর্মী মামুনকে বলো আমার মাম্মা এখানেই আছে। সাবাস অস্পষ্ট হাসলো, তবে পর মুহূর্তে কিছু একটা মনে পড়তেই চোখ পাকিয়ে বলল, তোর উপর আমি সিরিয়াসের চেয়ে বেশি সিরিয়াসলি রেগে আছে। আয়েশা হাই তুলে বলল, কেন? তাকে বান্দরের সাথে সেলফি তুলতে বাধা দিয়েছি যে রেগে আছিস? সাবাস সে প্রসঙ্গে না গিয়ে নিজের কোলে থাকা ছেলেটাকে আয়েশার সম্মুখে ধরে বলল, শুধুমাত্র তোর জন্য আমার ছেলে হয়েছে, নয়তো আমার কোলে ফুটফুট একটা মেয়ে থাকতো। আয়েশা প্রকুচকে বলল, আমার কারণে? কিভাবে? তোর প্রথম সন্তান ছেলে, তোর জমজ ভাই হওয়ার শর্তাধীনে আমারও ছেলে হয়েছে। আয়েশা ফিক করে হেসে উঠে বলল, তো সমস্যা কোথায়? সমস্যা সবখানে। কবে না জানি কার মেয়েকে ভাগিয়ে নিয়ে এসে সদর দরজায় দাঁড়িয়ে 32 পাটি দাঁত বের করে ক্যালাই ভাদিমা ছেলে। কিছু বছর পর বসন্তের আগমনে প্রকৃতি নিজের সবচেয়ে আকর্ষণীয় রূপটা ধারণ করেছে। গাছে গাছে নতুন নতুন কচি কচি পাতার পাশাপাশি
সুগন্ধ ছড়ানো নানা মনোমুগ্ধকর ফুলের সমাহার চোখে লাগছে। তুবা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে লাগলো। ওর চেহারায় আগের যে একটা মেয়েলি সৌন্দর্য ছিল সেটা এখন মায়াময় মাতৃত্বের রূপ ধারণ করেছে। আগের তুবা ঠিক যতটা ছটফটে দুষ্টু ছিল, এখনকার তুবা ঠিক ততটাই ভদ্র আর দায়িত্ববান হয়ে গেছে। দু হাতে নিজের সংসারটাকে আগলে রেখেছে ও। মেয়ের মা হয়েছে বলে কথা। আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে এসব ভাবতে যখন ব্যস্ত, ঠিক তখন তার 4 বছরের মেয়ে সিদরাতুল মুক্তাকি সাবা নিজের বাচ্চা সুলভ কণ্ঠে বলতে লাগলো, মাম্মা আর কত সময় লাগবে? বাবা আর আমি সেই কখন থেকে অপেক্ষা করছি তো। তুবা নিজের পরনে কালো হিজাবে পিন আটকাতে আটকাতে বলল, আর 5টা মিনিট, আমি দ্রুতই আসছি। সাবা মুখটা ফুলিয়ে বলল, উফ। মেয়ের অবস্থা দেখে তুবা জোরে হেসে ফেলল। মেয়েটা একদম বাবার মতো হয়েছে। স্বাধীন এভাবে মুখ ফুলিয়ে বসে থাকে রেডি হতে দেরি হলে। তুবা মিনি ব্যাগ কাঁধে চাপিয়ে বাইরে গিয়ে বলল, আমি রেডি, চলো যাওয়া যায়। স্বাধীনা সাবা মুখ ফুলিয়ে বুকের ওপর 2 হাত গুজে সোফায় বসেছিল। তোবার কথা শুনে ওরা বসা থেকে উঠে পড়ল একই ঢঙে, যা দেখে তোবা হাসতে ধরেও হাসলো না। ওরা 3 জন যেতে ধরবে তার আগে স্বাধীনের মা সামিনা বেগম কাটকাট গলায় বলতে লাগলেন, ফোন সাথে নিয়েছো? স্বাধীনার তোবা তৎক্ষণাৎ জবাব দিল, জি। ফোন দেওয়ার সাথেই ফোন ধরবে তো? জি। আর যদি না ধরো তাহলে নিশ্চয়ই জানা আছে আমি কি করতে পারি। জি। আচ্ছা তাহলে যাও আর তাড়াতাড়ি চলে আসবে। জি। সামিনা বেগম নাতনির গালে কপালে চুম্বন করে চলে গেলেন। উনি চলে যেতেই তুবা আর স্বাধীন স্বস্তির নিঃশ্বাস ফেলে মেয়েকে নিয়ে নিজেদের গন্তব্যের দিকে যাত্রা শুরু করলো। আজ ওরা তুবার ছোটবেলার পার্কটাতে ঘুরতে যাবে। ওই পার্কে তুবার অনেক স্মৃতি জড়িয়ে আছে, তাই ওর মেয়েকে সে পার্কের সাথে পরিচয় করিয়ে দিতে চায়। পার্কে এসে সাবা আসলে অত্যাধিক খুশি হয়ে গেল। ও উচ্ছ্বাসিত হয়ে আশেপাশে ছোটাছুটি করতে লাগলো। ওর দিকে তাকিয়ে স্বাধীন আর তুবা মুচকি হাসলো। একটু পর স্বাধীন নিজের বলিষ্ঠ হাতের আয়ত্তে তুবার নরম হাতটা এনে ওর দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, বউ, তোমার থেকে আর কিচ্ছু চাই না আমি। তুমি এমন এমন সব সুখের সন্ধান দিয়েছো আমাকে, যা আমার আজন্ম ভালো থাকার কারণ। এসব থেকে আমি কোনোভাবে বঞ্চিত হতে ইচ্ছুক নই। তুবা স্বাধীনের কাঁধে মাথা রাখলো। ওরা পার্কের একটা বেঞ্চে বসে সামনে খেলতে থাকা হাস্যোজ্জ্বল সাবাকে দেখছে মন ভরে। তুবা সামনের দিকে নজর অব্যাহত রেখেই বলতে লাগলো, ভাগ্যিস আমার পাগলাটির রোগটা ছিল, নয়তো এই পাগলটাকে আমি কিভাবে খুঁজে পেতাম। যদিও আমি আর দাদির সাথে প্রেম করতে পারছি না, তবুও সমস্যা নেই, বিনোদনের জন্য আমার নিজস্ব একটা পাগল আছে। স্বাধীন ভ্রুকুচকে তুবার মিটি মিটি হাসতে থাকা মুখটার দিকে তাকালো। ক্ষণকালপাতে স্বাধীন বলতে শুরু করলো, তবে হ্যাঁ, তোমার সাথে আমাকে ভালো দেখায় জন্যই তোমাকে আমি বিয়ে করেছি। ইউ লুক গুড টুগেদার শোনার জন্যই মূলত তোমাকে বিয়ে করা, নয়তো বিয়ে করা আহামরি কোনো বিষয় ছিল না আমার কাছে। তুবা স্বাধীনের থেকে দূরে সরে এসে ওর কাঁধে মারতে মারতে বলল, ভাগ্য করে আমার মতো বউ পেয়েছেন, নয়তো কোনো মেয়েই জুটতো না আপনার কপালে। স্বাধীন অস্পষ্ট হাসলো। অতঃপর তুবাকে চোখ মেরে বাঁকা হেসে বলল, জুটতো কিভাবে? আমার ভাগ্যে যে আমার তোমার সোনা ছিল, আমার বাচ্চার মাম্মা ছিল, আমার আম্মুর আদরের বৌমা ছিল। তুবা আইসক্রিমের মতো গলে গেল। লজ্জা পেয়ে ওর গাল দুটো হালকা লাল বর্ণ ধারণ করলো। স্বাধীন সেই লাজুকলতাকে একটু ছুঁয়ে দিতে যাবে, তার আগে সাবা এসে ওদের সম্মুখে এসে চোখে একটা সানগ্লাস পরে বলতে লাগলো, মাম্মা দেখো তো আমাকে বাবার মতো লাগছে না? মেয়ের অবস্থা দেখে ওরা দুজন হেসে ফেলল। চশমাটা দিয়ে সাবার মুখের প্রায় অর্ধেক ঢেকে গেছে। স্বাধীন ওর চোখ থেকে চশমাটা খুলে নিয়ে বলল, বাবার মতো না, বরং সাবাকে সাবার মতোই কিউট লাগছে। সাবা খিলখিল করে হেসে উঠল। স্বাধীন ওকে কোলে নিয়ে টপাটপ কয়েকটা চুমু খেলো, আর তুবা সেটা মুগ্ধ হয়ে দেখতে লাগলো। হঠাৎ একজনের দিকে নজর যেতেই স্বাধীন সাবাকে বেঞ্চে বসিয়ে রেখে সেই দিকে চলে গেল। একটা চশমা পরা লোককে দেখা যাচ্ছে। তুবা আর সাবা শান্ত দৃষ্টিতে একে অপরের দিকে তাকালো। অতঃপর দীর্ঘশ্বাস ফেলে কাটকাট গলায় বলতে লাগলো, আরও একটা আত্মীয় সংখ্যা বাড়ল। বারিশ ভার্সিটির কিছু কাজ শেষ করে আড়মোড়া ভেঙে হাই তুলতে তুলতে বাইরে চলে গেল। ড্রয়িং রুমে আসতে ওর কদম থেমে গেল। বীর মুখে গাম্ভীর্যতা বজায় রেখে আরলিফকে পড়াশোনা দেখিয়ে দিচ্ছে। বেশ ভালো মতোই বড় ভাইয়ের দায়িত্ব পালন করছে বীর।
আর আলিফও অনুগত বাচ্চার মতো সব কিছু শিখছে। অবশ্য ওর ব্রেন অনেক শার্প, অল্পতেই পড়া মাথায় সেট হয়ে যায়। আলিফের বয়স সবে 7, তাতেই বোঝা যাচ্ছে ছেলেটা বাবার মতোই তুখর মেধাবী হবে। আলিফ একটু অন্যমনস্ক হয় বীর কাটকাট গলায় বলল, আলিফ মনোযোগ দাও, না তো মেরে পাশা লাল করে দেবো। বাড়ির সাথের দিকে এগিয়ে গিয়ে বীরকে উদ্দেশ্য করে কাটকাট গলায় বলল, আর এইচএসসিতে রেজাল্ট খারাপ করলে আমি তোমার পাছা লাল করে দিব। বীর তড়াক করে লাফিয়ে উঠল। ও ভয় করে শুধু ওর মামুকে। ছোট ভাইয়ের সামনে নিজের প্রেস্টিজ নষ্ট করতে চায় না বিধায় বীর নিজের ঘাবড়ে যাওয়া মুখটাকে জোরপূর্বক গম্ভীর করলো। ওর অবস্থা দেখে আলিফ মাথা নিচু করে হাসতে লাগলো। বারিশ গলা খাকারি দিয়ে বলল, অনেক হয়েছে পড়া, গিয়ে দুজনেই রেডি হও, ঘুরতে যাব। আয়েশা হয়তো রেডি হয়ে বসে আছে। আয়েশার নাম নিতে না নিতেই ও বোরকা হিজাব পরে ড্রয়িং রুমে হাজির হলো। টেবিলে পড়তে থাকা ছেলে আর ভাগিনার দিকে তাকিয়ে চোখ মুখ কুচকে বলতে লাগলো, ছি, পড়াশোনার মতো এমন অশরীর কাজ ভর দুপুরে করতে তোমাদের একটু লজ্জা করছে না? বিরার আলিফ হাসতে লাগলো। অন্যদিকে বারিশ চোখ গরম করে বউয়ের দিকে তাকিয়ে থাকলো। সেটাকে ইঞ্চি পরিমাণও পাত্তা না দিয়েও বলতে লাগলো, বাচ্চারা দ্রুত রেডি হয়ে আসো, অশরীর কাজ ছেড়ে একটু ভালো কাজও তো করা যায় নাকি? বীর শান্ত স্বরে বলল, আমি যাব না মামিমণি। আয়েশা কিছু বলার আগেই বারিশ বলে উঠল, কেন যাবে না? এটা বলো না যে পড়া আছে। আমি জানি তুমি পড়বে না, তুমি বসে পড়বে খেলা দেখতে। আয়েশা বলে উঠল, ওসব অশরীর কাজ করার দরকার নেই বাচ্চা। বীর হেসে ফেলল। হাসি থামিয়ে বলল, আলিফ যাবে ওর বাবা মামার সাথে, আর আমি যাব আমার বাবা মামার সাথে। তোমাদের সাথে যাবো কেন? আশ্চর্য। কথাটা বলে বীর নিজেদের ফ্ল্যাটে চলে গেল। ওর গমন পথের দিকে কিছুক্ষণ আহম্মক হয়ে তাকিয়ে থাকার পর ওরা নিজেদের সামলে নিয়ে ঘুরতে বের হলো। আজ নির্দিষ্ট কোনো গন্তব্য নেই। বসন্তের মৌসুমে রাস্তায় বের হলে নতুন নতুন অসম্ভব সুন্দর সব দৃশ্য নজরে আসে। আয়েশার বাড়ির হাতে হাত রেখে ধীরে ধীরে হেঁটে চলেছে। ওদের থেকে খানিকটা সামনে আলিফ আশেপাশে তাকাতে তাকাতে হেঁটে চলেছে। ছেলেটা ছোট থেকে অত্যন্ত শান্ত স্বভাবের। কেউ কোনো কথা বলে প্রত্যুত্তরে মুচকি হাসি দিয়ে ছোট করে উত্তর দেয়। ওর দিকে তাকিয়ে আয়েশা বলতে লাগলো, আমার বাচ্চা একদম আমার মতো হয়েছে, আমার স্বভাব পেয়েছে হুবহু। বারিশ জোরে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে বলল, মুখের ওপর এমন তাহা মিথ্যা কথা বলতে তোমার লজ্জা করলো না? তোমার মতো ঝোঁকগুলুটে বান্দরের মতো লম্ফঝম্প করা পড়া চোর মেয়ের সাথে আলিফের কোনো বৈশিষ্ট্য মেলে বলে তোমার মনে হচ্ছে? আয়েশা থতমত খেয়ে গেল। ও একটু ঢপ মেরেছিল, ভাবেনি যে বারিশ এভাবে লজ্জা দিবে। একটু পর বারিশ ভাব নিয়ে বলল, আমার ছেলে আমার স্বভাব পেয়েছে। আয়েশা অট্ট হাসিতে ফেটে পড়ল। আলিফ চকিতে পিছু ঘুরে বলল, কি হয়েছে মাম্মা? আয়েশা পেটে হাত চেপে হাসতে লাগলো। কিছু না সোনা, তুমি হাঁটতে থাকো। আলিফ মুচকি হাসি ফেরত দিয়ে সামনে হাঁটতে লাগলো। অন্যদিকে বারিশ থতমত খেয়ে গেছে। ও গলা খাকারি দিয়ে বলল, এভাবে পাগলের মতো হাসছো কেন? আমি কি ভুল কিছু বলেছি? আয়েশা হাসির বেগ কিছুটা কমিয়ে বারিশের মুখের দিকে তাকিয়ে বলল, যার মুখ সবসময় বিড়ালের পাছার মতো হয়ে থাকে সে নাকি নিজেকে আমার ছেলের সাথে তুলনা করছে। বলেই আয়েশা আবার জোরে জোরে হাসতে লাগলো। খানিক সময় পর ও আবার বলল, আমার ছেলের হাসি দেখলে মন জুড়িয়ে যায়, আর আপনার মুখে তো হাসিই দেখা যায় না, সব সময় অ্যানাকোন্ডা সাপের মতো ফোঁসফোঁস করতে থাকে। সে নাকি আমার ছেলের মতো বুড়ো একটা। বারিশের মুখটা থমথমে হয়ে আছে। ক্ষণকাল বাদে ও কাটকাট গলায় বলে উঠল, এই বুড়োই তোমার স্বামী। এই বুড়োর জন্যই তুমি চোখের পানি ফেলেছ। এই বুড়োর আশেপাশে কোনো মেয়েকে দেখলে তোমার মাথা খারাপ হয়ে যায়। আর হ্যাঁ, এই বুড়োকেই তুমি মন প্রাণ দিয়ে ভালোবাসো। আয়েশা হাসি থামিয়ে দিল। কথা তো মিথ্যে না, ও এই লোকটাকে ভীষণ ভালোবাসে। আয়েশা মুগ্ধতা নিয়ে স্বামীর দিকে তাকিয়ে বলল, আর এই বুড়োটা আমার মতো পড়াচোরের জন্য পাগল। এই পড়াচোরকে ভীষণ ভালোবাসে বুড়োটা। তার স্নো হোয়াইটকে সে আজন্ম ভালোবেসে যাবে বলে আমি বিশ্বাস করি। আলিফ গলা খানিকটা উঁচিয়ে বলল, এই বেচারা ছেলেটাকে সঙ্গে দিল, সেও বড়, আর পড়াচোরদেরকে খুব খুব ভালোবাসবে। হাসান বিলাই যেন আজ ব্যস্ততার হিড়িক পড়েছে। যে যার মতো ছোটাছুটি করে চলেছে। বছরের এই একটা দিন 4 বান্ধবী তাদের আধবুড়ো স্বামীদের নিয়ে এক বিশেষ জায়গায় যায়।
সেখানেই সারাটা দিন কাটিয়ে দেয়। সেই জায়গাটা হচ্ছে নিয়ামত আলম জ্যোৎস্না সুলতানের ফুলে ফুলে ভরপুর ফাঁকা বাড়ি। এই প্রবীণ দম্পতির কথা ছোট থেকে অনেক শুনেছে শাহবাজরা, কিন্তু কোনোদিনও দেখেনি, দেখবেই বা কী করে। ওনারা যে আজ আর বেঁচে নেই। প্রত্যেকবার ওদের বাড়িতে রেখেই যেত সিনুরা। আজতেই শাহবাজ তুষার সিদ্ধান্ত নিয়েছে নিজেদের বউদের নিয়ে ঘুরতে বের হবে। সে ঘুরতে যাওয়ার জায়গাটা সিনুর পছন্দের জায়গা, যেখানে গিয়ে ওরা একবার একটা ফ্যামিলি ফটো তুলেছিল, যে ছবিতে তুষার শাহনাজকে চুমু খেয়েছিল আর শাহবাজ নীরের দিকে হাঁ করে তাকিয়েছিল। বয়স্ক পার্টি চলে গেছে বেশ কিছুক্ষণ আগে। শাহবাজ নীর রেডি হয়ে বসে আছে, কিন্তু তুষাররা এখনো আসছে না। শাহবাজ বারবার বিরক্তিতে চকারান্ত উচ্চারণ করছে। একটু পরও গলা খানিকটা উঁচিয়ে বলল, তুষার, এত সাজতে হবে না। আমার বোন ছাড়া তোর জীবনে আমি অন্য কোনো মেয়েকে আসতে দেব না। তুষার রুম থেকে শুধু মুখটা বের করে বলল, ভাই তোরা যেতে ধর, আমরা একটু পরে আসছি। জায়গাটা তো কাছাকাছি আছে। আসলে মেহনিয়ার একটু জরুরি দরকারে বাথরুমে 10 মিনিটের সময় দিতে হবে। 5 বছরের নাইম নাক চেপে ধরে বলল। শাহবাজ ছেলের মাথায় চাটি মেরে বলল, এমনভাবে বলছে যেন জীবনে সে কাজ করেনি। চলো বোকা ছেলে। নির্সামান্য হেসে ছেলে সহ হাসান ভিলা ত্যাগ করলো। এখান থেকে খুব একটা দূরে নয় সেই জায়গাটা, তাই ওরা হেঁটে হেঁটে বসন্তময় প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে গন্তব্যের দিকে যেতে লাগলো। অবশ্য শাহবাজ প্রকৃতির সৌন্দর্য কম, নিজের বউয়ের দিকে ফ্যাল করে তাকিয়ে আছে বেশি। কি এক অবস্থা হয়েছে, বউ ছাড়া কোনো দিকেই তাকাতে ইচ্ছে করে না। এত মিষ্টি একটা বউ পেয়ে তো ও সুখের সাগরে ভেসে চলেছে সেই বিয়ে হওয়ার 1 সেকেন্ড পর থেকেই। ও হঠাৎ মৃদুস্বরে বলল, নীর প্রকৃতির থেকে দৃষ্টি সরিয়ে স্বামীর দিকে তাকিয়ে বলল, ভালোবাসি। নীর হকচকিয়ে গেলেও নিজেকে সামলে নিয়ে লাজুক হেসে বলল, জানি। কি জানিস? এই যে আপনি আমাকে ভালোবাসেন। আর একটা বিষয় কি জানিস? কি? শাহবাজ নীরের কানের কাছে মুখ নিয়ে গিয়ে মাতাল করা কণ্ঠে বলল, নিকিও আমাকে ভালোবাসে। নীরের অসহ্য রকম অনুভূতি হতে লাগলো। ওর কদম থেমে গেছে। ওকে লজ্জা দেওয়া শেষে শাহবাজ সেই সুন্দর সব ফুল গাছগাছালি দিয়ে ভরপুর জায়গাটায় প্রবেশ করলো। নাইম ইতোমধ্যেই সেখানে প্রবেশ করে ছোটাছুটি শুরু করে দিয়েছে। শাহবাজ ওর দিকে তাকিয়ে বলতে লাগলো, এই ছেলে আসতে। নীর নিচে লজ্জা কাটিয়ে ওদের দিকে চলে গেল। বর্তমানে শাহবাজ পকেট থেকে একটা একটা করে বাদাম বের করছে আর খাচ্ছে। তবে একটু পর ওর ভ্রু কুঁচকে গেল। কেন যেন মনে হতে লাগলো বাদাম খুব দ্রুত কমে যাচ্ছে। ও কপাল কুঁচকে বলতে লাগলো, কি রে নিকি, আমার বাদামগুলো কোথায় যাচ্ছে? রাগের মাথায় আবার আমার প্যান্টের পকেট কেটে নিসনি তো? নির্কপট রাগ দেখিয়ে বলল, আমার তো আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই যে আপনার পকেট ফাটাবো। তাহলে যাচ্ছে কোথায়? আমি কি জানি। আরেকবার বাদাম নিতে গিয়ে শাহবাজ চোরকে ধরে ফেলল। নাইম চুপচুপ করে ওর পকেট থেকে বাদাম বের করে খাচ্ছিল। শাহবাজ ছেলের হাত ধরে ওকে সামনে এনে বলল, দেখি দেখ, হাতে নাতে চোর ধরেছে। নাইম ভয় পেয়ে গেল। ও শাহবাজের হাত থেকে নিজেকে ছাড়িয়ে মায়ের পেছনে গিয়ে লুকালো। তা দেখে শাহবাজ কাটকাট গলায় বলল, আমার বাদাম চুরি করা? তোমার আমি বিয়ে দিব না বেয়াদব ছেলে। নাইম আচমকা ঠোঁট উল্টে জোরে জোরে কাঁদতে কাঁদতে বলল। ওর অবস্থা থেকে শাহবাজ আর নীর না চাইতেও হেসে ফেলল। এমন সময় তুষার শাহনাজ ওদের দিকে এগিয়ে আসলো। শাহনাজ বিচলিত চিত্তে বলল, আমার ভাতিজার কি হয়েছে ভাইয়া? আর তোমরাই বা বেহায়ের মতো হাসছো কেন? নীর হাসতে হাসতে বলল, তোর ভাতিজা বিয়ে করার জন্য কাঁদছে। এবার ওরাও হেসে ফেলল। শাহবাজ ছেলেকে কোলে নিয়ে বলল, দাঁড়াও, একে কিছু খাবার খাইয়ে ঠান্ডা করে আছে। মেহনিয়া মামুনি, তুমিও চলো। মেহমিয়া বলল, আমি যাবো না মামু, তুমি আমার জন্য চকলেট এনো। শাহবাজ আচ্ছা বলে বউ আর ছেলেকে নিয়ে পাশের একটা কনফেকশনারিতে চলে গেল। অন্যদিকে তুষার শাহনাজের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগেই দেখলো শাহনাজ মেহনিয়ার সাথে পুরো মাঠে ছোটাছুটি করছে। তা দেখে তুষার দীর্ঘশ্বাস ফেলে বলল, 2 বাচ্চাকে পালতে হচ্ছে আমাকে, জ্বালা কখন না জানি আবার পরে। তুষারের মুখের কথা শেষ হওয়ার আগেই শাহনাজ পা পিছলিয়ে চিৎপটাং হয়ে পড়ে গেল।
তুষার হতাশ শ্বাস ফেলে সেই দিকে এগিয়ে গিয়ে শাহনাজকে তুলে বলল, একটু বড় হ নাজ, আমাদের মেয়ের সাথে সাথে অন্তত একটু বড় হ। শাহনাজ 32 পাটি দাঁত বের করে তুষারের দিকে তাকিয়ে হাসল। মেহনিয়া হঠাৎ বলে উঠল, আচ্ছা বাবা, একটা কথা বলি। তুষার বউয়ের থেকে চোখ সরিয়ে কুচকানো ভ্রু সোজা করে বলল, বলো মা। একটু আগে মাম্মা যেটা করলো ওটাও কি কোনো খেলা বা গেম? এই পড়ে যাওয়া খেলাটার নাম কি বাবা? তুষার হেসে উঠে বলল, হ্যাঁ মা, খেলা, ভ্যাবলি খেলা। তবে এই খেলা শুধু তোমার মাম্মা খেলে, অন্য কেউ খেলতে পারে না। আমিও পারবো না খেলতে। তুষার মেয়েকে কোলে নিয়ে ওর গালে চুমু খেয়ে বলল, এটা খুবই ব্যাকডেটেড খেলা, তুমি নতুন কিছু ট্রাই করবে, ঠিক আছে? শাহনাজ অগ্নিদৃষ্টিতে তুষারের দিকে তাকিয়ে থাকলো। সেটাকে দেখেও না দেখার ভান করে থাকলো তুষার। একটু পর শাহনাজ মেয়ের দিকে তাকিয়ে বলল, তোমার চাচাতো বাবাকে জিজ্ঞাসা করো তো, বইয়ের সাথে সে যে খেলাটা খেলে সেটার নাম কি? তুষার হতভম্ব হয়ে শাহনাজের দিকে তাকিয়ে বলল, চাচা তো বাবা। তা নয় তো কি, একদিক দিয়ে আপনি আমাদের মেয়ের চাচা, মামাও হন। শাহনাজ, বেশি কথা বলবি না। শাহনাজ তুষারের দিকে তাকিয়ে জিহবা বের করে বলল, আমার জিহবা বড়, তাই কথাও বেশি বলবো। তোর কথা বন্ধ করার উপায় কিন্তু আমার জানা আছে। শাহনাজ দ্বিধান্বিত চোখে তুষারের দিকে তাকালো। তুষার দুষ্টু হেসে ও ঠোঁটের দিকে তাকালো। এতে করে শাহনাজ মারাত্মক লজ্জা পেয়ে দূরে সরে গেল। ওর অবস্থা দেখে তুষার হেসে উঠে বলল, তোকে লজ্জা পেলে ভীষণ সুন্দর লাগে নাজ। তোর এই রূপ যতবার দেখেছি ততবার আমি প্রেমে পড়েছি। আজও পড়লাম এবং ভবিষ্যতেও পড়তে চাই। বারবার প্রেমে পড়ার সুযোগ দিবি? শাহনাজ কাছে সরে এসে তুষারের চোখে চোখ রেখে বলল, দিব দিব দিব। মেহনিয়া কৌতূহল নিয়ে বলল, এই খেলাটার নাম কি বাবা? তুষার আর শাহনাজ হেসে উঠে বলল, ভালোবাসা। সাবাসরা এসেছে একটু আগে। ওরা এখন একসাথে বসে আড্ডা দিচ্ছে। হঠাৎ রাস্তা দিয়ে আয়েশা, বারিশ আর আলিফকে হাঁটতে দেখে ওরা হাঁক ছাড়ল। ওরা অবাক হয়ে সাবাসের দিকে চলে আসলো। আলিফ তো ছোট ভাই বোনদের দিকে খুশিতে আত্মহারা হয়ে গেল। ওরা কথা বলতে যাবে তার আগেই দেখলো রাস্তা দিয়ে তুবা, স্বাধীনা, সাবা যাচ্ছে। ওদেরকে ডাকলো সবাই। ওরা সবাই চলে আসতেই সাবাস বলে উঠল, কি রে, আজকে কি সবাই ডাকাতি করতে বের হয়েছে নাকি? আয়েশার প্রতি উত্তরে বলল, কেন রে, তুই বুঝি ডাকাতি করার জন্য বের হয়েছিস? না রে, তোর ভাচার জন্য নতুন একটা পাত্রী খুঁজতে বেক হয়েছিলাম। বারিশ ভ্রুকুচকে বলল, ভাষা? ভাষা কি? আয়েশার চোখ বড় বড় হয়ে গেল। ও আমতা আমতা করে বলতে লাগলো, তুই কই কিছু না। তাই না রে তুবা? তোবা জানেই ভাচার মানে, তাই ও মুখে হাত চেপে হাসছিল এতক্ষণ। আয়েশার প্রশ্ন শুনে ও চমকে উঠল। তারপর মুখে মুচুর মুচুর হাসি বজায় রেখেই বলল, কিছু না স্যার, আই মিন ভাইয়া। বারিশ ভ্রুকুচকে তুবার হাসির দিকে তাকিয়ে থাকলো। অন্যদিকে আয়েশা চোখ দিয়ে অগ্নিবর্ষণ করে তুবাকে ইশারায় শাসিয়ে শাসিয়ে বলল, মহৎ কাজ করেছেন আপাজি। এখন আরো বেশি সন্দেহ ঢুকিয়ে দিয়েছেন অ্যানাকোন্ডা সাপের মনে। কংগ্রাচুলেশনস আপাজি। আর সাবাস বাবাজি সেই তখন থেকে মজা নিচ্ছে পুরো বিষয়টার। টপিক ঘোরানোর জন্য তুষার রাস্তার একজনকে উদ্দেশ্য করে বলল, একজন ক্যামেরাম্যান যাচ্ছে, ওনাকে বলে আমাদের একটা পিক উঠিয়ে নেই, কি বলিস? আয়েশা তড়াক করে লাফিয়ে উঠে বলল, একদম কারেক্ট সময়ে কারেক্ট কথা বলেছিস। এই জন্যই তোকে আমার এত পছন্দ। ও বাবা, তুই আবার কবে আমাকে পছন্দ করতি? সবসময় তো নাক সিটকাতি পড়াশোনার মতো অশ্লীল কাজ করি বলে। আয়েশা গলা খাকারি দিয়ে ক্যামেরাম্যানকে ডাকতে গেল। ওর অবস্থা দেখে সবাই হেসে ফেলল। অতঃপর সবাই পজিশন নিয়ে দাঁড়িয়ে পড়ল। পিক তুলতেই যাবে তখন হুট করেই শাহনাজ মুখ থুবড়ে পড়ে গেল। তা দেখে মেহনিয়া বলে উঠল, মাম্মা, এটা খেলার সময় না তো। শাহনাজ দাঁত কেলিয়ে সোজা হয়ে দাঁড়ালো। আবার সবাই রেডি হলো পিক তোলার জন্য। তবে এবার বড়সড় একটা হাঁচি দেওয়ার স্বাধীনের চশমা নিচে পড়ে গেল। এইবার সবাই একটু বিরক্ত হলো। স্বাধীন চশমা চোখে দিয়ে সবার দিকে তাকিয়ে দাঁত বের করলো। আবার ছবি উঠাতে ধরলে তুষার হুট করে ক্যামেরাম্যানকে থাপিয়ে দিয়ে একটা বই আনতে গেল। বই ছাড়া ওর ছবি উঠাতে রাজি না। সাবাস বিরক্তিতে চকারান্ত উচ্চারণ করে বলল,
দুর্বল। আর কারো কোনো কিছুর সাথে ছবি তুলে ইচ্ছে থাকলে এখনই আনতে পারো। সবাই হেসে ফেলল শাহবাজের গম্ভীর মুখের বলা কথাটা শুনে। মজার ব্যাপার হলো এই সুন্দর দৃশ্যটা ক্যামেরাম্যান ক্যাপচার করে নিল, যেখানে সবার মুখের পরতে পরতে হাসি ফুটে উঠেছে, আর শাহবাজের রেগে থাকা মুখের মধ্যেই ওর স্বকীয়তা ফুটে উঠেছে। এটাকেই হয়তো বলে পারফেক্ট ছবি। বসন্ত বারবার আসে আমাদের মাঝে। এবারেও শুনলাম বসন্ত নাকি আবার এসেছিল। হ্যাঁ, এসেছিল, তবে চলে যেতেও ভুলল না। সকলের মনে ভালো লাগার অনুভূতি সৃজন করেও হুট করেই চলে গেল।